আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম মারিটা। একটা কলেজের থিয়েটার যেখানে রয়েছে এক ভয়ঙ্কর জিন। সেই থিয়েটারে যে অভিনয় করে তাকে সে মেরে ফেলে। জিনটির নাম মারিটা। বলছিলাম ফিলিপাইনের এক কলেজের থিয়েটারের কথা, যেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে গত 5 বছর ধরে। কেউ সেখানে যায় না, কিন্তু হঠাৎ কলেজ থেকে একটা নাটকের আয়োজন করা হয়। সেই থিয়েটার ওপেন করা হয়, কিন্তু তারপর থেকেই সেখানে অভিনয় করা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা। তাদের সাথে ভয়ঙ্কর খেলা শুরু করে মারিটা। কিন্তু আসলে কে এই মারিটা? কেন কেউ সেখানে অভিনয় করলে সেটা তার সহ্য হয় না? তা জানতে হলে দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন ঘুরে আসা যাক গা শিউরে ওঠা এক ভয়ঙ্কর সত্য ঘটনা থেকে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা মেয়ে কলেজের থিয়েটারে একজন বৃদ্ধ মহিলার রোল প্লে করছিল। অভিনয়ের মাঝে হাতে একটা ছুরি নিয়ে সে নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তো এই অভিনয় করার পর কলেজের টিচাররা এটা দেখে অনেক খুশি হয়। সেখানে থাকা একজন টিচার বলে ওঠে, আচ্ছা তোমার সাথে যে সাদা ড্রেস পরা মেয়েটা ছিল সে কোথায়? তখন সবাই অবাক হয়ে যায়, কারণ সেই মেয়েকে আর কেউ দেখতে পায়নি। তাহলে স্যার কিভাবে দেখল? তখনই এক অন্যরকম শব্দে কেউ একজন থিয়েটারে কথা বলতে শুরু করে। ভেতরের লাইট বন্ধ হয়ে যায়। সবাই খুব ভয় পেতে শুরু করে। আর এখানেই এই সিনটি কাট হয়ে যায়। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে স্যান্দ্রা নামের একজন মহিলা শিক্ষিকা ক্লাস নিচ্ছিল কলেজে। ক্লাস শেষ হওয়ার পর তার কাছে বাড়ি থেকে একটা কল আসে। তার বোন তাকে কল করেছিল। তার বোন তাকে বলছিল তাদের বাবা নাকি অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তাকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। এখানে বলে রাখা ভালো, স্যান্দ্রার পরিবারে সে ছাড়া আর কেউ রোজগার করে না, তাকে সব খরচ বহন করতে হয়। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে সেই কলেজের আরো একজন টিচার আসে, যার নাম জেনি। আসলে কলেজে আজকে তার প্রমোশন হয়েছে, তাই সে অনেক খুশি। এজন্য জেনি সব টিচারকে লাঞ্চ করার জন্য একসাথে হতে বলে। তো সবাই যখন সেখানে লাঞ্চ করছিল, সেখানে স্যান্দ্রার পরিবারের অবস্থা বলাই জেনি তাকে বলে, তুমিও তো ভালো করে কাজ করছো, চাইলে তুমিও কিন্তু তোমার প্রমোশনটা প্রফেসরের কাছ থেকে বলে করিয়ে নিতে পারো। তুমি প্রফেসরের সাথে আজকেই দেখা করো। যেহেতু স্যান্দ্রারও টাকার খুব প্রয়োজন ছিল, তাই সে প্রমোশনের জন্য চলে যায় কলেজের প্রফেসরের কাছে। কিন্তু সে প্রমোশনের কথাটা বলতে পারে না। এর মধ্যে আবার সেই প্রফেসর এই কলেজের পরিষ্কারের কাজে যে নিয়োজিত, যার নাম সেলমো, তার সাথে স্যান্দ্রার পরিচয় করিয়ে দেয়। আর সেখানে সে কলেজের থিয়েটারটা খুলতে বলে। সেখানে যাওয়ার পর আমরা দেখতে পারি এই থিয়েটারটি বন্ধ ছিল দীর্ঘ 5 বছর ধরে। এখন স্বাভাবিকভাবে স্যান্দ্রা জিজ্ঞেস করে প্রফেসরকে যে এখানে আমরা কেন এসেছি। প্রফেসর তাকে জানায় যে দেখো, অনেকদিন যাবৎ থিয়েটারে কোনো কিছু প্লে হচ্ছে না। আগামী মাসে কলেজের চেয়ারম্যান আসতে চলেছে। ওনাকে খুশি করতে হলে অবশ্যই থিয়েটারে প্লে করতে হবে। আর আমি চাই তুমি এই প্রজেক্টটা তোমার কাঁধে নাও। এটা করে তুমি যদি চেয়ারম্যানকে খুশি করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রমোশনটাও হতে পারে। প্রফেসরের মুখে এমন কথা শুনে স্যান্দ্রা তো অনেক খুশি হয়ে যায়। প্রফেসর সেখানে আরো বলে, তুমি কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করো, একটা গল্প লিখো এবং তাদেরকে দিয়ে অভিনয় শুরু করো। এসব কাজে তোমাকে সাহায্য করবে সেলমো, কারণ সে অনেক বছর ধরে এখানে কাজ করছে। তোমার সব কাজে সে থাকলে তোমার কাজটা আরো সহজ হয়ে যাবে। কিন্তু আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করি যে সেলমো এইসব বিষয়ে একদমই খুশি ছিল না। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই স্যান্দ্রা তার কাজ শুরু করে দিয়েছে। সে গল্পের নাম তৈরি করে এবং থিয়েটারের নাটকে কে কে পারফর্ম করবে তার জন্য একটা অডিশনের ব্যবস্থা শুরু করে। ক্লাসের মধ্যে স্যান্দ্রা সব ছেলে মেয়েদেরকে থিয়েটারের নাটকের জন্য বলে এবং এটা শুনে সবাই খুশি ছিল। স্যান্দ্রা তাদেরকে বলে, তোমরা যারা যারা চাও এখানে পারফর্ম করতে পারো। যারা পারফর্ম করতে আগ্রহী তাদের সবাইকে কিন্তু অডিশন দিতে হবে। তো এরপরে আমাদেরকে দেখানো হয় অডিশনের দিন এবং অডিশনটা থিয়েটারেই হবে।
অডিশন শুরু হওয়ার সময় মঞ্চে একজন মেয়ে আসে, শরীরে সাদা কাপড়। তার দিকে না চেয়ে স্যান্ড্রা জিজ্ঞেস করে, তোমার নাম কি? উত্তরে সে জানায় তার নাম মারিটা। তখনই তার পাশে আমরা দেখতে পাচ্ছিলাম সেই ভয়ঙ্কর চেহারার মারিটাকে। স্যান্ড্রা অন্য প্রশ্ন করার জন্য যখন মঞ্চের দিকে তাকায় তখন সেখানে কেউই ছিল না, যেটা দেখে সে বেশ কিছুটা ভয় পেয়ে যায়। সেখানে তখন একটা মেয়ে চলে আসে অডিশন দিতে। তো যাই হোক, এরপর একের পর এক ছেলে মেয়ে অডিশন দিতে শুরু করে, কিন্তু শেষে যে মেয়েটা অডিশন দেয় তার পারফরমেন্স স্যান্ড্রার অনেক ভালো লাগে, তাই তাকে সে কনফার্ম করে নাটকের জন্য। মেয়েটার নাম ছিল ক্রিস্টিনা। তো অডিশন শেষ হওয়ার পর সেলমো থিয়েটার বন্ধ করার সময় সেটা চাবি দিয়ে দেয় স্যান্ড্রার কাছে, আর তাকে বলে একা একা কাউকেই যেন এই থিয়েটারের ভেতরে ঢুকতে না দেওয়া হয়। স্যান্ড্রা যখন জিজ্ঞেস করে কেন, তখন সেলমো জানায় মারিটা। কিন্তু তার এই কথার আগামাথা কিছুই বুঝতে পারে না স্যান্ড্রা। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে হলের ভেতর থেকে একটা ভৌতিক হাত বের হয়ে আসছে, যেটা তারাও লক্ষ্য করে না। আর তখনই হল বন্ধ করে দেয় সেলমো। তো এর পরের দিন আমরা দেখতে পাই যারা এই নাটকে সিলেক্ট হয়েছে তাদের সবাইকে নিয়ে স্যান্ড্রা সেই থিয়েটারের মধ্যে রিহার্সাল করছিল। সেখানে অভিনয় নিয়ে কথাবার্তা চলার সময় স্যান্ড্রা বলে, আমাদের এই গ্রুপটির নাম হচ্ছে সিনাক দেবা। তখন তাদের মধ্যে স্টুডেন্টরা বলতে থাকে এই নামটা অনেক পুরনো হয়ে যায়। শুনেছিলাম এই নামটা নাকি কোনো এক আগের গ্রুপেরও ছিল। আমরা এক কাজ করতে পারি, এই গ্রুপটার নাম দিতে পারি সিনাক দেব 2.0। এই নামটা যেহেতু সবার পছন্দ হয় তাই সবাই এই নামটাই রেখে দেয়। এখন সেখানে সব ছাত্রছাত্রীদেরকে স্যান্ড্রা সেলমোর সাথে পরিচয় করিয়ে দেয়। সেলমোকে দেখে সেলমোর মুখ থেকে শোনা মারিটা নামের বিষয়ে মনে পড়ে যায়। তখনই সেই স্টুডেন্টদেরকে বলে, তোমরা কি কেউ মারিটা নামের কাউকে চেনো? এখন এটা বলার সাথে সাথেই থিয়েটারের লাইট ভেঙে পড়ে যায়। সবাই সেখানে প্রচন্ড ভয় পেয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম সবাই সেই থিয়েটার পরিষ্কার করার কাজে লেগে পড়েছে। সেখানে মেয়েরা যখন চেয়ারগুলো পরিষ্কার করছিল তখন একটি চেয়ারের মধ্যে কোনো এক অবয়বকে আমরা লক্ষ্য করি, যেটা সামনেই ছিল, কিন্তু অ্যালি সেটা দেখতে পাচ্ছিল না। এদিকে ছেলেরা যখন থিয়েটারে রং দেওয়ার জন্য রং মিক্স করছিল ঠিক তখনই একটা ছেলের কাঁধের মধ্যে একটা রক্তমাখা হাত এসে ধরে। এতে সে প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে। আসলে তার একজন বন্ধু যার নাম মার্ক, সে তার সাথে মজা করছিল, কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। যেহেতু এটা একটা অপরাধ তাই স্যান্ড্রার কাছে গিয়ে সে ক্ষমা চায়। স্যান্ড্রা তখন তাদেরকে বলে, এরকম কিন্তু আর করা যাবে না, এবারের মতো মাফ করে দিলাম। তো সেদিন আমরা দেখতে পাচ্ছিলাম একটা নতুন টিচারকে স্যান্ড্রা কলেজে নিয়ে এসেছে তাদের ছাত্রছাত্রীদেরকে অ্যাক্টিং শেখানোর জন্য। সেদিন ক্লাস শেষ হওয়ার পর কলেজের প্রফেসর স্যান্ড্রাকে ডাকে এবং তার প্রতি সে অনেক খুশি ছিল। সে বলছিল, তোমাকে দিয়ে যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এটাতে আমাদের কলেজের চেয়ারম্যান অনেক খুশি। তোমার এই নতুন উদ্যোগ দেখতে কিন্তু তিনি খুব শীঘ্রই এখানে আসবেন এবং ছাত্রছাত্রীদের অভিনয় দেখবেন, আর এটাতে খুশি হলে কিন্তু তোমার প্রমোশনও হয়ে যাবে। যদিও ছাত্রছাত্রী এখনো রেডি হয়নি নাটকের জন্য, তবুও স্যান্ড্রার কাছে এটা একটা প্রয়োজনীয় কাজ। সে খুব আগ্রহী ছিল এতে। তো আমরা দেখতে পাই স্যান্ড্রা সব স্টুডেন্টদের কাছে গিয়েছে এবং তাদেরকে বলছে, তোমরা অভিনয় টিচারকে কি ভয় দেখিয়েছিলে? না হলে তিনি কেন এখান থেকে একা একা চলে গিয়েছে? এদিকে তো তারা কিছুই জানতো না। আসলে অভিনয় টিচার ওয়াশরুমে গিয়ে একটা ভয়ঙ্কর হাত দেখতে পেয়েছিল, যার কারণে সে তৎক্ষণাৎ ভয় পেয়ে পালিয়ে যায়। স্যান্ড্রা সেখানেই কান্না করতে থাকে আর বলে খুব তাড়াতাড়ি নাটকের পারফর্ম করতে হবে। এদিকে অভিনয় টিচারও চলে গিয়েছে, আর যদি পারফরমেন্স ভালো না হয় তাহলে তার আর প্রমোশনও হবে না। আর তার প্রমোশন কতটা প্রয়োজন তা তো আমরা সবাই জানি। তখন আমরা দেখতে পারি জয় আর মার্ক স্যান্ড্রাকে বলে, আমরা মনোযোগ দিয়ে কাজ করব, আমরা অবশ্যই পারবো, ভালো পারফর্ম করে দেখিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। সবার থেকে এমন কথা শুনে কিছুটা মনোবল ফিরে পায় স্যান্ড্রা। সে সবাইকে জানায় আমাদের হাতে অনেক কম সময় রয়েছে। তো এই ঘটনার মূল চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং ছিল, তাই এটা স্যান্ড্রা করতে দেয় ক্রিস্টিনাকে, কারণ সেখানে ক্রিস্টিনা ভালো অভিনয় করে। এরপর পদে পদে
সে সবাইকে সবার রোল বুঝিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ক্রিস্টিনাকে, যে তার রোলের জন্য দিনরাত পরিশ্রম করছিল। কিন্তু তার পাশেও আমরা দেখতে পাচ্ছিলাম মারিটার ভয়ঙ্কর অবয়বকে। সে ঘুরে বেড়াচ্ছিল তার আশেপাশে। এরপরে আমাদের দেখানো হয় ক্রিস্টিনা সেই থিয়েটারের দরজার সামনে বসেছিল এবং সেখানে বসে তার ক্যারেক্টারের ডায়লগগুলো সে মুখস্থ করছিল। ঠিক তখনই সে থিয়েটারের ভেতর থেকে অনেক অনেক মানুষের আওয়াজ শুনতে পায়। কিন্তু এমন তো হওয়ার কথা নয়, এমন সময় তো থিয়েটারে কেউ থাকার কথা না। তার মনে কৌতূহল জাগে। সে দরজার ফাঁকা অংশ দিয়ে ভেতরে দেখতেই অবাক হয়ে যায়, কারণ ভেতরে ছিল অডিয়েন্স ভরপুর। মঞ্চে ছিল একজন সাদা কাপড় পরিহিত মেয়ে যে পারফর্ম করছিল এবং সেটা হঠাৎ করেই ভয়ঙ্কর চেহারা নিয়ে ক্রিস্টিনার সামনে চলে আসে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সেখানে চলে আসে স্যান্ড্রা। এই বিষয়টা যখন সে স্যান্ড্রাকে জানায়, তখন স্যান্ড্রা থিয়েটারের দরজা খোলে, কিন্তু ভেতরে তো কেউই ছিল না, একদমই ফাঁকা ভেতরটা। স্যান্ড্রা তখন ক্রিস্টিনাকে বুঝিয়ে নিয়ে থিয়েটারের ভেতরে যায় এবং সেখানে দুইজন প্র্যাকটিস করা শুরু করে দেয়। প্র্যাকটিস করতে করতে একসময় ক্রিস্টিনার চোখ লেগে যায়। স্যান্ড্রা ক্রিস্টিনাকে ডায়লগ দিতে বলছিল, আর কেউ একজন উত্তরও দিচ্ছিল। এটা কিভাবে সম্ভব? আমরা তো দেখতে পাচ্ছিলাম ক্রিস্টিনা ঘুমোচ্ছে। হঠাৎ করে যখন স্যান্ড্রা ক্রিস্টিনার দিকে তাকায়, তখন সে অবাক হয়ে যায়। সে দেখে ক্রিস্টিনা তো ঘুমোচ্ছে। তখন সেও ভয় পেয়ে যায়, কারণ পুরো থিয়েটারে তারা ছাড়া আর কেউই ছিল না। এদিকে আমরা দেখতে পারি মার্ক তার কাপড়গুলো রাখার জন্য লকারের কাছে যখন যায়, তখন লাইটগুলো অফ অন হচ্ছিল। তার ভয় লাগছিল। সে কাপড় রাখার সময় তার সাথে আমরা দেখতে পাচ্ছিলাম সেই ভয়ঙ্কর মারিটাকে। তখনই সেটা তার উপর ঝাঁপিয়ে পড়ে, ভয়ঙ্কর ভাবে হান করতে থাকে তাকে। এটা দেখে সে প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সেখানে চলে আসে সেলমো আর স্যান্ড্রা। তারা মার্ককে কোনো রকমে সামলে নেয়। এরপরে আমরা দেখতে পারি তাদের সব বন্ধুরা একসাথে বসে আছে এবং সেখানে মার্ক বলছিল তাকে কিভাবে সেই ভয়ানক জিন ভয় দেখিয়েছিল। ক্রিস্টিনা তখন তাকে বলে, আচ্ছা সে কি সাদা ড্রেস পরেছিল? মার্ক বলে হ্যাঁ। তখন সেখানে দিয়ানা নামের একটি মেয়ে বলতে শুরু করে, তোমরা যাকে দেখেছো তার নাম হচ্ছে মারিটা। সে এই হলের মধ্যেই থাকে। সে অনেক বছর যাবৎ মানুষকে ভয় দেখিয়ে আসছে, আর সেজন্যই গত 5 বছর ধরে এই হল বন্ধ ছিল। এখন এটা সবাই শোনার পর অনেক ভয় পেয়ে যায়। তাদের মধ্যে সিদ্ধান্ত হয়, তাহলে কি আমরা এই উদ্যোগটা বাদ দেব? সবার সিদ্ধান্তে তারা এটাই উপনীত হয় যে বাদ দেওয়া যাবে না, কারণ এটার সাথে তাদের টিচার স্যান্ড্রারও প্রমোশনও যুক্ত রয়েছে। তারা সবাই মিলে ঠিক করে যে সেখানে কেউ একা না গেলেই হবে। এর মধ্যে আমরা দেখতে পারি স্যান্ড্রা সেলমোর কাছ থেকে মারিটার বিষয় জানতে পারে, যে কে এই মারিটা, এই ঘটনার উৎপত্তি কোথা থেকে এবং কিভাবে হয়েছে। তখন সে বলতে শুরু করে, অনেক বছর আগে এই থিয়েটারে একটা মেয়ে কাজ করত। তার নাম ছিল মারিটা। সে অভিনয়ের দিক থেকে ছিল প্রচুর পারদর্শী। সে যেমন ভালো অভিনয় করত, এমন অভিনয় দেখে মানুষ অনেক প্রশংসাও করত তার। এটা নিয়ে সে অনেক খুশি ছিল। কিন্তু বছরে বছরে নতুন স্টুডেন্ট কলেজে ঢোকার পর নতুন নতুন প্রতিভা খুঁজে পায় এই থিয়েটার ভালো ভালো স্টুডেন্টদের থেকে, যার কারণে মারিটার পরিচিতি কমে যায়। ধীরে ধীরে মেন লিড রোল থেকে মারিটাকে সরিয়ে দেওয়া হচ্ছিল, যেটা একদমই মানতে পারছিল না মারিটা। কিছু না করতে পেরে যারা সেখানে নাটক প্রডিউস করত অথবা পরিচালনা করত, সে তাদেরকে সিরিয়াস করার চেষ্টা করেছিল। সেটা সে বিভিন্নভাবে করেছিল, কিন্তু সেটাতেও সে ব্যর্থ হয়। একটা সময় এসে সে এসব আর সহ্য করতে পারে না। নাটকের মধ্যেই নিজের গলায় ফাঁসি দিয়ে দেয়। সবাই ভাবে এটা একটা নাটকের অংশ ছিল, কিন্তু সবার খুব বেশি দেরি হয় না বুঝতে যে এটা নাটক ছিল না, বরং এটা সত্যি। আর এরপর থেকেই সেখানে সৃষ্টি হয় ভয়ঙ্কর মারিটা। সে অভিনয়ের মাঝে সবাইকে শেষ করে দিত। মানে আমরা যে ঘটনা শুরুতে দেখতে পেরেছিলাম, একটা মেয়ে ছুরি দিয়ে নিজেকে আঘাত করছে, সেটা মানুষ নাটক ভাবলেও আদতে সেখানে ভয়ানক মারিটা এসে তাকে মেরে ফেলেছিল। সেলমো এসব বলার পরে বলছিল যত দ্রুত সম্ভব এই প্লে বন্ধ করতে হবে, নয়তো বাচ্চাগুলোর প্রাণ চলেও যেতে পারে। এটা শোনার পর খুবই চিন্তিত হয়ে যায় স্যান্ড্রা, কারণ নাটক শুরু হওয়ার আর কিছুদিনই বাকি রয়েছে, যেটা করলে অবশ্য তার লাইফ চেঞ্জও হয়ে যেতে পারে, ভালো একটা প্রমোশন হতে পারে।
সে এখন কি করবে আর কিভাবেই বা এই নাটকটা বন্ধ করবে সে কোনো কিছুই বুঝতে পারছিল না। তো যাই হোক, এরপরের দিন আমরা দেখতে পাই সবাই মিলে থিয়েটারে আবারও রিহার্সাল করছিল। ক্রিস্টিনার অভিনয়ের সময় মার্ক তার পিছনে ছিল। ডায়লগ বলার সময় আমরা দেখতে পাচ্ছিলাম ক্রিস্টিনার পেছনে রয়েছে মারিটা। সেটা তাকে কানে কানে ফিসফিস করে কি যেন একটা বলছিল। এতে ক্রিস্টিনা একটু ভয় পেয়ে যায়। মনের ভুল ভেবে একটু অফ হয়ে আবারও ডায়লগ দিতে শুরু করে, কিন্তু আবারও সেটা তার কানের কাছে এসে ফিসফিস করছিল। সে এতটাই ভয় পায় যে ভয়ে চিৎকার করতে থাকে। স্যান্ড্রা তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পারি কলেজের প্রফেসর দেখা করতে এসেছে স্যান্ড্রার সাথে। সে বলছিল আর মাত্র 2 দিন রয়েছে, তোমার এই নাটকের শো এর আশা করছি, সব ভালোই হবে, ভালো কিছু পাওয়া যাবে। তখনই সেখানে স্যান্ড্রা প্রফেসরকে না করে দেয় আর বলে এই নাটক করা সম্ভব না, এটা করলে আমাদের ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন হতে পারে। প্রফেসর কারণ জিজ্ঞাসা করলে সে জানায় মারিটার কথা। সেটা শুনে প্রফেসর প্রচন্ড রেগে যায় এবং সেলমোকে সেখানে ডাক দেয়। তো সেখানে সেলমো আসার পর প্রফেসর তাকে বলে, আমি জানি নিশ্চয়ই তুমি কোনো ফালতু কাহিনী শুনিয়েছ স্যান্ড্রাকে, যেটা তুমি মোটেও উচিত কাজ করনি। সামনে এরকম কাহিনী আরো শোনালে তোমাকে চাকরি থেকে বের করতে বাধ্য হব। সেলমো সেখান থেকে মুখ ভার করে চলে যায়। প্রফেসর সেখানে স্যান্ড্রাকেও বলছিল যে তোমাকে এই প্রজেক্টটা করতেই হবে, নয়তো তোমাকেও কিন্তু চাকরি থেকে চলে যেতে হবে। এসব মারিটার কাহিনী সব ভুয়া। এরপরে আমরা দেখতে পারি একটা রেস্টুরেন্টে বসে রয়েছে স্যান্ড্রা। তার কাছে কল এসেছে তার বোনের। তার বোন তাকে জানায় আমাদের বাবার অবস্থা খুবই খারাপ, তাকে হসপিটালে অ্যাডমিট করার পরে হসপিটালে অনেক টাকা জমাও হয়ে গিয়েছে, যা পরিশোধ করতে হবে। তার সাথে যদি খুব দ্রুত চিকিৎসা না করতে পারি তাহলে জীবন বিপন্ন হতে পারে। এখন এসব কথা শুনে সে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সব দিক থেকেই বিপদ ছিল। এসব চিন্তায় সে অনেক ড্রিঙ্কস করে ফেলে আর সেই থিয়েটারের ভেতরেই এসে পাগলামি করতে শুরু করে। সে মারিটাকে ডাকতে শুরু করে আর বলে তুই কোথায় রয়েছিস, সাহস থাকলে বাইরে বেরিয়ে আয়। মারিটা সেখানে চলে আসার বার্তা ঠিকই দিচ্ছিল। তখনই সেখানে সেলমো চলে আসে আর স্যান্ড্রাকে বলতে থাকে আমি বলেছিলাম না এখানে একা একা না আসতে। এখন মাতাল হওয়াতে স্যান্ড্রা সেলমোকে অনেক কিছু বলে ফেলে। সেলমো সেখানে তাকে বলছিল আসলে আপনি একটা সেলফিশ, নিজের ভালোর জন্য কতগুলো মানুষের জীবনে তোয়াক্কা করছেন না। সেলমো তো আর জানতো না যে স্যান্ড্রার ফ্যামিলির কি অবস্থা। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই সবাই এবার কস্টিউম পরেছে থিয়েটারে অভিনয় করার জন্য। সেখানে ক্রিস্টিনা যখন মেকআপ রুমে একা ছিল তখনই আমরা দেখতে পারি তার পিছনে সে ভয়ঙ্কর মারিটাকে, যে ক্রিস্টিনার জামার চেন লাগিয়ে দিয়েছিল। কিন্তু ক্রিস্টিনা যখন পেছনে তাকায় তখন কাউকেই দেখতে পায় না। এইদিকে থিয়েটারেই সবাই ছিল। তারা হঠাৎ চিৎকার শুনতে পায় ক্রিস্টিনার। তখন সবাই মেকআপ রুমের দিকে যেতে থাকে আর আমরা দেখতে পাচ্ছিলাম সেই ভয়ঙ্কর মারিটা ক্রিস্টিনাকে শূন্যে তুলে শ্বাসরোধ করে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল, যেটা খুবই ভয়ানক ছিল দেখতে। সেখানে সবাই এসে পৌঁছায় আর দেখতে পায় এভাবে শূন্যে ঝুলে রয়েছে ক্রিস্টিনা। আপাতত বেঁচে যায় ক্রিস্টিনা। স্যান্ড্রা সেখানে সবাইকে একসাথে বসিয়ে বলতে থাকে যে দেখো আমরা সবাই জানি যে এখানে একটা বড় সমস্যা রয়েছে যার নাম মারিটা। আমি কাউকেই জোর করব না এই প্রজেক্টে থাকার জন্য। তোমাদের মধ্যে যারা এই প্রজেক্ট থেকে চলে যেতে চাও তারা যেতে পারো, আমি কিছু মনে করব না। তো আমরা দেখতে পাচ্ছিলাম এটা শুনে সেখান থেকে অনেকেই চলে যায়। শুধু যায় না, তারা 6 জন বন্ধু, কারণ তারা খুব ভালোবাসত স্যান্ড্রা টিচারকে। তারা চাইছিল তাদের টিচারের প্রমোশন হোক। আমরা দেখতে পাচ্ছিলাম এটা শুনে খুবই ইমোশনাল হয়ে পড়ে স্যান্ড্রা। তো যাই হোক, আসল ঘটনা এখন ঘটে। তারা যখন আবারও স্টেজে রিহার্সাল শুরু করে ঠিক তখনই ক্রিস্টিনার সামনে ভয়ঙ্কর ভাবে উপস্থিত হয় মারিটা। আর ক্রিস্টিনা হঠাৎ করে স্টেজ থেকে নিচে পড়ে যায় আর পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলে। সবাই অনেক চেষ্টা করছিল ক্রিস্টিনাকে ওঠানোর, কিন্তু কিছুতেই পারছিল না। তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে আর সেখানে ক্রিস্টিনার বাবা মা এসে দোষারোপ করছিল স্যান্ড্রাকে। তারা বলছিল আপনার জন্যই এমনটা হয়েছে, এই সব কিছুর জন্য আপনি দায়ী। এদিকে ক্রিস্টিনার জ্ঞান একদমই ফিরছিল না আর আমরা দেখতে পাই তখনই সেখানে সেলমো আসে আর বলে তোমরা তো মারিটার বিষয়ে সবাই জানো,
কিন্তু যা জানো না আমি তা এখন তোমাদের বলবো। ক্রিস্টিনা এখন আর জাগবে না, কারণ সে বন্দী হয়ে রয়েছে মারিটার বানানো জগতে। সে বলতে থাকে সেই প্লের বিষয়ে, যেটা আমরা দেখেছিলাম ঘটনার শুরুতে, যে একটা মহিলা নিজেকে স্টেপ করে মেরে ফেলেছিল। আসলে সেই ঘটনা দেখার পর সেদিন সেলমোর ওয়াইফ সেখানে হার্ট অ্যাটাক করেছিল। সবাই ভেবেছিল সেদিন 2 জন মারা গিয়েছে, কিন্তু আসলে তারা মারা যায়নি। তারা চলে গিয়েছিল মারিটার বানানো দুনিয়াতে। ওই যে আমরা দেখতে পেরেছিলাম ক্রিস্টিনা একদিন হলের ভেতরে অনেকগুলো মানুষকে দেখেছিল, সেখানে মারিটা পারফর্ম করছিল। আসলে যারা যারা সেখানে ছিল তারা সবাই ছিল মারিটার জগতে। যারা এই হলে মারা যেত মারিটার কারণে তারা কেউই মারা যেত না। আসলে তাদের আত্মা জিম্মি করে মারিটা তার জগতে নিয়ে যেত। সেখানে সবাইকে সে তার অভিনয় দেখাতো। আর এইসব বিষয়ে সেলমো জানতে পেরেছিল একটা মেয়ের থেকে, কারণ স্টেপ হয়ে যে মারা গিয়েছিল হয়তো তারপর সৃষ্টিকর্তার দয়া ছিল, তাই সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল এই জগতে। সেই মেয়েটার নাম ছিল নীলফা। সেলমো আরো বলে যত দ্রুত সম্ভব ক্রিস্টিনার আত্মাকে ফিরিয়ে আনতে হবে, দেরি হয়ে গেলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম স্যান্ড্রা চলে যায় নীলফার সাথে দেখা করার জন্য, যে বেঁচে ফিরতে পেরেছিল। সবকিছু জানার পর নীলফা তাকে বলে, আমি আসলে মারা যাওয়ার পর নিজেকে অনেক মানুষের সাথে দেখেছিলাম ওই হলের ভেতরে। একটা সময় ভেবেছিলাম এখান থেকে হয়তো বের হওয়া সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করতে গিয়ে কিভাবে যেন হল থেকে বেরিয়ে আসতে পেরেছি আর আমার দেহের মধ্যে প্রাণ ফিরে পেয়েছি। স্যান্ড্রা বলে সেই জগতে কিভাবে যাওয়া যায়, যেন ক্রিস্টিনাকে সেখান থেকে আমরা ফিরিয়ে আনতে পারি। নীলফা তখন বলে সেখানে যেতে হলে অবশ্যই থিয়েটারের মধ্যে ঘটনার মেইন ক্যারেক্টার প্লে করতে হবে, তাহলে মারিটা নিজেই তাকে নিয়ে যাবে তার জগতে। এখানে বুঝতে পেরেছেন যারা মূলত এই থিয়েটারের নাটকে মেন রোল প্লে করে তাদেরকে হান্ট করে মারিটা। তো যাই হোক, এইদিকে আমরা দেখতে পারি হঠাৎ করে এসব কথা সবাইকে বলে দেওয়ার জন্য সেলমোকে মারিটা আক্রমণ করে আর খুবই ভয়ানকভাবে তাকে মেরে ফেলে। তো সেই থিয়েটারের ভেতর তারা আবারও রিহার্সাল শুরু করে। সেখানে এবার ঘটনার মেন রোল প্লে করবে স্যান্ড্রা। সে সবাইকে বলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে এখানে কবিরাজ ডেকে এনো, কোনো চিন্তা করো না। রিহার্সাল শুরু হয়। তার সামনেই ছিল মার, কিন্তু মার হঠাৎ করে ক্রিস্টিনাতে পরিণত হয়ে যায় আর বলতে থাকে আমাকে সাহায্য করো। সে কান্নাও করছিল, কিন্তু হঠাৎ করে সে আবারও অট্টহাসিতে ভেঙে পড়ে এবং তার মুখের ভেতর থেকে বের হয়ে আসে এক ভয়ানক হাত, যেটা স্যান্ড্রাকে ধরে মারতে শুরু করে আর তাকে নিয়ে যায় মারিটার দুনিয়ায়। সেখানে গিয়ে স্যান্ড্রা দেখতে পায় সেখানে অনেক লোক রয়েছে যারা বাস্তব জীবনে আসলে মারা গিয়েছিল। কোনো রকমের স্যান্ড্রা নিজেকে ছাড়িয়ে ক্রিস্টিনার কাছে যায় আর তাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে এবং তাকে এখান থেকে বের হতে বলে। ক্রিস্টিনা সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। স্যান্ড্রা একটা রুমে গিয়ে লুকিয়ে থাকে, কিন্তু তার পেছনে লেগে যায় মারিটা। বাস্তব জীবনে ছাত্রছাত্রীরা ভালো কবিরাজ আনার জন্য বাইরে যেতে চাইলে থিয়েটারের দরজাটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তো দরজা কোনো মতে ভেঙে তারা সেখান থেকে বের হয় কবিরাজ আনার জন্য। এদিকে মারিটার জগতে বিভিন্ন ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাচ্ছিল। স্যান্ড্রা সেখান থেকে কোনোভাবে বের হতে পারছিল না। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম কবিরাজ সেই থিয়েটারে চলে এসেছিল। সে সেখানে খুব দ্রুত রিচুয়াল শুরু করে আর পবিত্র পানি থিয়েটার সিটগুলোতে ছড়িয়ে দিতে থাকে, যেটার প্রভাব পড়তে শুরু করে সেই মারিটার দুনিয়াতে আত্মাদের ওপর। সেখানে আমরা সেলমো সহ তার ওয়াইফের আত্মাকেও দেখতে পাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছিলাম সে আত্মাগুলোর জ্ঞান ফিরে এসেছে। ক্রিস্টিনা আর সেলমো মিলে সবাইকে হল থেকে বের হতে সাহায্য করছিল। অন্যদিকে স্যান্ড্রাকে মারার উপক্রম মারিটার। সেখানে স্যান্ড্রা বলছিল তুমি যতই নিজেকে স্টার দাবি করার চেষ্টা করো না কেন, বাস্তব জগতে তোমাকে কেউ মনে রাখেনি। তুমি তো এখানে সবাইকে বশ করে রেখেছিলে। জোর করে কিছুই হয় না, জোর করে তুমি তোমার অভিনয় তাদের দেখাতে পারবে না। এটা শুনে প্রচন্ড রেগে যায় মারিটা। তখনই সেখানে চলে আসে ক্রিস্টিনা।
সে বলতে থাকে, এখন তুমি কাদেরকে তোমার অভিনয় দেখাবে? আমরা সবাইকে এখান থেকে মুক্ত করে দিয়েছি। এটা বলে তারা মঞ্চের পর্দা সরাতে মারিটা দেখতে পায় হল পুরো খালি। মারিটা এটা দেখে সহ্য করতে পারে না, আর তখনই আমরা দেখতে পারি সে আগুনের মতো জ্বলে যাচ্ছে, আর অবশেষে মারিটা পুরোপুরি গায়েব হয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পারি আসল দুনিয়াতে জ্ঞান ফিরেছে স্যান্দ্রা আর ক্রিস্টিনার, কিন্তু তারা বাঁচাতে পারে না সেলমোকে, কারণ সে মারা গিয়েছিল। তো যাই হোক, ঘটনা শেষে আমরা দেখতে পারি স্যান্দ্রা প্রফেসরকে রিজেকশনের লেটার দেয় আর বলে, যেখানে আমার ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে সেখানে আমি চাকরি করব না। আর এইভাবেই ঘটনাটির সমাপ্তি ঘটে। কিন্তু আপনাদের এখানে অনেক কিছু আজগবি লাগতে পারে বা অনেক প্রশ্ন জাগতে পারে, যা এখন ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবার মনে প্রশ্ন আসতে পারে, মারিটার জগতে সেখানে এত আত্মা বন্দী রয়েছে, সবাই রোবটের মতো থাকতো, কিন্তু ক্রিস্টিনা আর স্যান্দ্রা কিভাবে অ্যাক্টিভ ছিল? তারা কিভাবে প্ল্যান করে সেখান থেকে বের হতে পেরেছিল? আসলে যারা সেখানে ছিল রোবটের মতো, তারা একদমই মারা গিয়েছিল। তাদের আত্মা সেখানে ফেসেছিল, তাদের আর কিছুই করার ক্ষমতা ছিল না। অন্যদিকে ক্রিস্টিনা আর স্যান্দ্রা, তাদের তো কোমায় চলে যাওয়ার মতোই অবস্থা ছিল, তারা পুরোপুরি মারা যায়নি, যে কারণে এটা সম্ভব হয়েছে। আর যারা এই কনসেপ্টটা বুঝতে পারেননি যে কিভাবে মারিটা এক জায়গাতেই তার নতুন আলাদা জগৎ তৈরি করেছিল এই একই থিয়েটারে, যারা বোঝেন তারা জানবেন যে জিনেরা এই পৃথিবীতেই থাকে আমাদের সাথে, কিন্তু একটা আলাদা ডাইমেনশনে। যেমন আমরা তাদেরকে দেখতে পাই না, তারা হয়তো আমাদেরকে দেখতে পায়, কিন্তু চলাফেরায় কোনো সমস্যা হয় না। ঠিক এমনই একটা অদৃশ্য ডাইমেনশনের মধ্যেই আটকে রেখেছিল মারিটা এতগুলো মানুষের আত্মাকে, আর সেটা ছিল মারিটার দুষ্টু জেন। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।